বিভিন্ন রোমাঞ্চকর ও শিহরণ জাগানো ভূতের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল রাতের হাতছানি। নমস্কার, আপনি শুনছেন রাতের হাতছানি। আমি দেবলীনা আছি আপনার সাথে। আজ আবারও একটি ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। গা ছমছমে ভূতের গল্প যদি আপনাদের ভালো লাগে, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের কাজের অনুপ্রেরণা। চলুন শুরু করা যাক আজকের গল্প। কুপার সাহেবের বাংলো। ছোট একটা ডিম অমলেট করে পাদ্রী নিজে আমার মুখের সামনে ধরল। খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয়, তেমনিভাবে আমি অমলেটের ওপর ঝাঁপিয়ে পড়লাম। কয়েকটা মুহূর্ত, তারপরই প্লেট পরিষ্কার। ধপধপে কোমল বিছানা, গরম কম্বল। পাদ্রী দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আর দেরি করবেন না, আপনি ভীষণ পরিশ্রান্ত, শুয়ে পড়ুন। খুব সাবধানে দরজা ভেজিয়ে পাদ্রী বেরিয়ে গেল। কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠেকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম। রাত কত জানবার উপায় নেই। হাতঘড়িটা খুলে জানলার তাকে রেখে দিয়েছিলাম। হঠাৎ চোখে উজ্জ্বল আলো, চমকে চোখ খুললাম। ভোর হয়ে গেল বোধহয়। কাচের জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে। ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল। চোখ চেয়ে যা দেখলাম, তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। খাড়া হয়ে উঠল চুল। উজ্জ্বল হ্যারিকেন হাতে একটা মুখ আমার ওপর ঝুঁকে পড়েছে। মুখ বললাম বটে, কিন্তু মুখ নয়, একটা মরার মাথা। চোখের জায়গায় বিরাট গর্ত, দাঁতগুলো বেরিয়ে আছে। কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম, তাও আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র লাল আলো বিচ্ছুরিত হলো। খটখট করে উঠল দাঁতের সার। এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম। কথাগুলো সব আমার কানে এলো, কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সব কিছু শোনার বা বোঝার সাধ্য আমার ছিল না। কি হয়েছে রে, কি হয়েছে? আর একটা কর্কশ শব্দ কানে এলো। চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আর একটা মুখ ভেসে উঠল। এও মুখ নয়, করটি। শূন্যে শুধু মুখটা ভাসছে। এই দেখো, জলজ্যান্ত পুরুষ একটা এসেছে, গায়ে আবার মাংস আছে। আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে। কি বলিস জোয়ান? স্পর্ধা তো কম নয়। তোর তো মনে আছে আমার কথা। এটুকু বুঝতে পারলাম দুজনেই মেয়ে। একজনের নাম জোয়ান আর একজনের নাম ডরথি। উজ্জ্বল হ্যারিকেনটা দুলে দুলে উঠতে লাগলো, আর সঙ্গে সঙ্গে কর্কশ একটা শব্দ। বাড়ির সাদা দেওয়ালগুলো সরে সরে গেল। হালকা সবুজ রং করা চারটে দেয়াল এসে আমাকে ঘিরে ফেলল। আগের দেয়াল সাদা আর একেবারে শূন্য, কিন্তু এর দেওয়ালে নকশা কাটা কাগজ আঁটা। গোটা দুয়েক ছবি টাঙানো রয়েছে, একটা ক্যালেন্ডার।
আমি অবশ হয়ে পড়ে আছি। দু একবার উঠবার চেষ্টা করেও পারলাম না। নিজের গায়ে চিমটি কাটলাম। বেশ লাগলো। তার মানে সজ্ঞানে রয়েছি। তাহলে চোখের সামনে এসব কি? অমলেটের সঙ্গে অল্প একটু জল খেয়েছিলাম, পাদ্রি দিয়েছিল। সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য কিছু মেশানো ছিল, যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য দেখে চলেছি? একটু দূরে কোলাহল শোনা গেল, পুরুষ পুরুষ কণ্ঠ। তারপরই দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন যুবক প্রবেশ করল। এদিকে লক্ষ্য করিনি গোটা দুয়েক সোফা, সামনে একটা সেন্টার টেবিল। যুবতীকে এনে যুবকটি সোফার ওপর আছড়ে পড়ল। যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম। পাতলা ফিনফিনে একটা স্কার্ট পরনে, ভেতরে আর কোনো আবরণ নেই। তাছাড়াও টানাটানি করে আনার জন্য স্কার্টের অনেক জায়গায় ছিঁড়ে গেছে। যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়ালো। শয়তানি, এবারে তোকে হাতে নাতে ধরেছি। বল, জানলা দিয়ে যে লোকটা পালালো সে কে? যুবতী মাথা নাড়ল। আর্থার, ফুল দেখেছ তুমি। নিশ্চয়ই ক্লাব থেকে নেশা করে এসেছো। আমি তোমার দেরি দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম। জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, ঢুকতে কোনো অসুবিধে হবে না। যিশুর দিব্যি, তোমাকে আমি সত্যি কথা বলছি। যুবক সজোরে যুবতীকে একটা লাথি মারল। যুবতী সামলাতে না পেরে কৌচ থেকে মেঝের ওপর গড়িয়ে পড়ল। পোশাক সরে গিয়ে ঊর্ধ্বাঙ্গ একেবারে অবারিত। বিচ, তোর এই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না। যে লোকটা পালালো সে কপার কারখানার ম্যানেজার হালদার। তা আমি জানি। তোদের আসনায় অনেক দিন থেকে চলছে, সে খবরও আমি রাখি। আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম। তুমি মিথ্যা দোষারোপ করছো আর্থার। ডরোথিকে জিজ্ঞেস করো, সে তোমাকে সব কথা বলবে। ডরোথি? আর্থার মাটিতে থুথু ফেলল। সে তো একটা শুকরী। তার কাজ কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে। তা আমার জানতে বাকি নেই। তাকেও আমি ছাড়ব না। সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে। তাকে দুনিয়া থেকে হটাতে হবে। তুমি সব বাজে কথা বলছো। নিজের দোষ ঢাকবার জন্য এসব কথার অবতারণা তুমি করছো। চোপড়াও। আমি ক্লাবে জুয়া খেলি, মদ খাই, কিন্তু কোনো দিন কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলে চেয়েছি? কেউ বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ জানি, পুরুষ মানুষের 7 খুন মাপ। দোষ করে আবার উল্টোপাল্টা কথা। এবার আর্থার সজোরে যুবতীর পেটে একটা লাথি মারল। 2 হাতে পেট টিপে ধরে যুবতী কোকিয়ে উঠল। কি সর্বনাশ করছো তুমি? জানো না আমার পেটে তোমার সন্তান? আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি মেরে ফেলবে। আর্থার যুবতীর চুলের মুঠি ধরে টেনে তুলতে যাচ্ছিল। কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। আমার সন্তান? নিশ্চয়ই, তোমার ছাড়া আর কার? জোয়ান আর আর্থার পিটারের সন্তান। ছেলে হলে এর নাম রাখবো ড্যানিয়েল, আর মেয়ে হলে ক্যারোলিন। জোয়ান আর বলতে পারল না। আর্থারের উৎকট হাসির শব্দে মাঝ পথে থেমে গেল। দেয়ালে একটা কোট টাঙানো ছিল। হাসতে হাসতে আর্থার কোটের পকেট থেকে একটা খাম বের করলো। তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল, দেখো, ডাক্তার সেনের রিপোর্ট। আমি কোনো দিন সন্তানের জন্ম দিতে পারবো না। গত যুদ্ধ আমার এই সর্বনাশ করেছে। অপারেশন করে গুলি বের করার সময় আমার পৌরসত্ব হরণ করেছে। কাজেই যেটা তোর পেটে এসেছে
সেটা নেটিভ হালদারের দান। নিজের কথায় নিজে ধরা পড়েছিস। শয়তানি, আজ তোর শেষ দিন। আর্থার কোমর থেকে রিভলভার বের করলো। রিভলভার দেখে জোয়ান মরিয়া হয়ে আর্থারের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে ধস্তাধস্তি শুরু করলো। আমি বুঝতে পারলাম না, ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে। চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। চোখের সামনে একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে, অথচ আমি অসহায়ের মতন তাই দেখব। ভাবতেও খারাপ লাগলো, কিন্তু নিরুপায়। উঠে বসবার শক্তিও সংগ্রহ করতে পারলাম না। কি হচ্ছে কি আর্থার? বাড়িটা নরককুণ্ড করে তুলেছ। জানলার কাছে আরেকটি তরুণী এসে দাঁড়ালো। জোয়ান মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল, ডরোথি, আমাকে বাঁচাও, পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে। মুহূর্তের জন্য জোয়ান একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আর্থার এই সুযোগ হারালো না। রিভলভারের নল একেবারে জোয়ানের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপল। নীল আলোর শিখা সঙ্গে সঙ্গে ঘিলুর কিছুটা ছিটকে দেওয়ালে আটকে রইল। জোয়ানের শরীরটা দু এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর টলে পড়ল মেঝের উপর। সারা মুখ রক্তে ভেসে গেল। খুন, খুন, আর্থার খুন করেছে। ডরোথি চিৎকার করে উঠল। তোকেও শেষ করব, সাক্ষী রাখতে নেই। আর্থার রিভলভার হাতে জানলা দিয়ে লাফিয়ে বাইরে পড়ল। একটু পরেই আর একটা শব্দ, নারী কণ্ঠের চিৎকার। তারপরই অখণ্ড নিস্তব্ধতা। বোঝা গেল আর্থারের দ্বিতীয় গুলিতে ডরোথি খতম। আবার উঠবার চেষ্টা করলাম, পারলাম না। ঘর 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 করে একটা শব্দ, বিরাট একটা কাঠের চাকা যেন ঘুরছে। দেওয়ালগুলো সরে সরে গেল। বুঝতে পারলাম আবার পুরনো দেওয়াল ফিরে আসবে, পুরনো পরিবেশ। কিন্তু না, এবার আর কোনো দেওয়ালই ফিরে এলো না। পরিবর্তে কনকনে ঠান্ডা হাওয়া, হাড়ের মধ্যে ঢুকে রক্ত জমিয়ে দেওয়ার মতন অবস্থা। হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও, ভিজে ঘাসের উপর শুয়ে আছি। শিশিরে ভেজা মাঠ, আকাশে দু একটা নক্ষত্র, মিটমিটে দীপ্তি। তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়ে উঠে বসলাম। সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নাড়াবার সাধ্য নেই। হিমে আড়ষ্ট। অনেক কষ্টে উঠে বসলাম। রাত প্রায় শেষ। পূর্ব দিকে আলোর আঁচড়। এবার ভোর হবে। একটু একটু করে আলো ফুটল। পরিবেশের দিকে নজর দিয়েই এবার চমকে উঠলাম। কবরখানার মধ্যে শুয়ে আছি। একেবারে দুপাশে দুটো কবর। ঝুঁকে পড়ে প্রস্তর ফলকের লেখা পড়লাম, জোয়ান পিটার, জন্ম 1926, মৃত্যু 1950। এপাশের প্রস্তর ফলকে দেখলাম ডরোথি জেমস, জন্ম 1920, মৃত্যু 1950। জানি না এগিয়ে গেলে আর্থারের কবরও দেখতে পাবো কি না। আগ্রহ আর সাহস কোনোটাই হলো না। বুঝতে পারলাম মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা শিহরণ, বুকের স্পন্দন অত্যধিক দ্রুত। যেমন করে হোক এ পরিবেশ ছেড়ে পালাতেই হবে। সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম। তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি। উঠে পড়লাম। রাস্তার দিকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল। একটা শাল গাছের নিচে পাদ্রী দাঁড়িয়ে। আমাকে দেখে বলল,
আশা করি ভালোই ঘুমিয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে যান, বাস স্টপ পাবেন। মাথাটা ঘুরে উঠল। পেছন দিকে ফিরে দেখলাম ঘন কুয়াশায় কবরখানা ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। পাদ্রীকে বললাম, কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। পাদ্রী বলল, হ্যাঁ, এখানে আমার বাড়িকে সবাই কুপার সাহেবের বাংলো বলে। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি, জোয়ান, ডরথি আর আর্থারের নৃশংস হত্যাকাণ্ড। জেগে উঠে দেখি কবরখানায় শুয়ে আছি। কী সব বলছেন? ওই তো আমার বাংলো। পেছন ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না। সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদ্রী নেই, একেবারে ফাঁকা। আবার পিছনে দেখলাম কুয়াশা সরে গেছে, কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রস্তর ফলকগুলো শানিত বর্ষার মতন রোদে চকচক করছে। মানুষ যতদিন থাকবে, ভূতের অস্তিত্ব ততদিন থাকবে। আমরা ভয় পেতে ভালোবাসি, সেজন্য অলৌকিক কাহিনীর সৃষ্টি হয়েছে। বিভিন্ন বই থেকে বিভিন্ন লেখকের ভৌতিক গল্পগুলিকে বাছাই করে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছি। বিভিন্ন গল্পের কাহিনী ছোট এবং বড়দের মন কেড়ে নেওয়ার মতো। সকলের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।